আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে প্রথম আসলে ফিজিক্সের আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হলো আধুনিক। চিরায়ত বা ক্লাসিক্যাল, এটা হচ্ছে কার বলতে পারো? নিউটন। নিউটন যে থিওরেম গুলো দিছে সেটা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, আর যেটা হচ্ছে তোমার আইনস্টাইন দিছে সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এই দুইটার মধ্যে পার্থক্যটা মেনলি কি? যেমন তোমরা পড়ে আসলে ভর সারাক্ষণ অপরিবর্তনশীল, তাই না? তোমার ভর যদি 5 কেজি হয় সবসময় 5 কেজি, এটা হলো নিউটনের থিওরি, ঠিক আছে? নিউটনের কথা অনুযায়ী ভর হচ্ছে মানে সবসময় কনস্ট্যান্ট, কিন্তু আইনস্টাইন যা বলছে ভরের পরিবর্তন। আজকে চ্যাপ্টারটা অনেক মজা, যদি আসলে বুঝতে পারো এটা দিয়ে দেখবো কতগুলা রিয়েল লাইফের এক্সাম্পল আমি বুঝাই। আমি যখন এই চ্যাপ্টারটা পড়ি তখন তোমরা এক্সট্রা পরিবর্তন জানি না, আমি অনেকগুলো বই পড়তাম। আমার জ্যোতির্বিজ্ঞান নিয়ে অ্যাস্ট্রোনমি কিছু বইটা পড়ছি, মহাস্বপ্ন মহাভাবনা এগুলো পড়তাম, ভালো লাগে। হ্যাঁ, তো নিউটন বলতে হচ্ছে ভর কনস্ট্যান্ট, কিন্তু আইনস্টাইন বলতে যে ভর পরিবর্তন। কিরকম? মনে করো তোমার ভর হচ্ছে 10 কেজি বা 50 কেজি, তোমাকে যদি আমি আলোর বেগে গতিশীল করি তাহলে তোমার ভর 0 হয়ে যাবে বা ক্ষেত্র বিশেষে ইনফিনিটি হয়ে যাবে। তো তার মানে 0 হয়ে যাওয়া মানে তোমার মধ্যে কোনো পদার্থ থাকবে না, তোমার পদার্থ হয়ে যাবে। আচ্ছা, তো এখন নিউটনের আরেকটা থিওরেম কি ছিল? নিউটনের প্রথম দিকে তোমরা পড়ছো যে কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকে, তাই না? গতিশীল বস্তু ধরবে, যেমন এটাতে যদি আমি সারাদিনে কোনো ফোর্স না দিই এরকমই থাকে, আবার এটাকেও যদি ফোর্স না দিই এটা ঘুরতেই থাকে। কিন্তু আইনস্টাইন যা এটাও চেঞ্জ করে দিয়েছে। আইনস্টাইন কিন্তু একটা জিনিস ছিল, তোমরা কতটুকু জানো জানি না, তার থিওরেম এখন পর্যন্ত বুঝতে মানে সায়েন্টিস্টদের অনেক বারোটা বেজে, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে আমাদের কলেজের টিচাররা আসলে আইনস্টাইনের যে থিওরেম বুঝায়, মানে তারা 5% বুঝে গেলাম, এটা বুঝায় কোনোভাবে বাট ফিল করতে পারে। তো মনে করো যে আমি এই কলমটা এখানে রাখলাম, এই কোনো পরিবর্তন হবে? গতিশীল হবে। এটা নিউটনের সূত্র, ঠিক আছে। আইনস্টাইন বললো যে না, এটা সব জায়গায় থাকবে না। এক্সাম্পল দিই, মনে করো একটা গোল বল এখানে রাখলাম, এই নড়াচড়া করবে, স্থির করে রাখলাম, করবে। তুমি মনে করো একটা গতিশীল গাড়ির ফ্লোরে বা ট্রেনের মধ্যে বলটা রাখছি, গাড়ি চলা শুরু করবে, আমি কি কোনো বল দিছি? বলটা কি এখন স্থির থাকবে? পেছন দিকে চলে আসবে, গড়ানো শুরু করবে না? এই যে নিউটনের থিওরেম ঝামেলা শুরু করবে, বুঝতে পারছো? তো এইখান থেকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের স্টার্টিং হচ্ছে, অর্থাৎ নিউটনের পদার্থবিজ্ঞানটা ব্যাকডেটেড। বড় বড় ক্ষেত্রে নিজস্ব জায়গায় বাদ দেওয়া যায় অনেক কিছু, সেই জায়গায় আমরা নিউটনে পাই। বাট মেইন বিষয়টা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এইটা নিয়ে তোমার কোয়ান্টাম মেকানিক্স, তারপরে আমরা যত কিছু করতেছি থার্মোডাইনামিক্স, যত আবিষ্কার এখন দেখো সব কিন্তু এখান থেকে। এটা দিয়ে তোমার লাইফের এত কিছু ব্যাখ্যা করা যায়, ইন্টার লাইফে অনেক কিছু তোমরা জানতে পারবে। কতটুকু পরে আসছে আমি জানি, আমার শুধু মজা লাগে। যেমন আমি কি বললাম যে ভর পরিবর্তন, তাই না? তো পদার্থের মধ্যে পদার্থবিজ্ঞানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে শক্তি, তাই না? তাই তো? তোমার ওজন 50 কেজি, তাহলে আমি বলতেছি আইনস্টাইন অনুযায়ী তোমার ওজন কমে যেতে পারে, বাকি 25 কেজি কি হবে? এটা এনার্জিতে কনভার্ট। আচ্ছা, এখানে ইসলাম বাদে অন্যান্য ধর্মের কারা আছে? সবাই ইসলাম। আচ্ছা, তাহলে তোমাদের একটা বিষয় বলছি, তোমরা সায়েন্স অনুযায়ী ভালো করে বুঝবা, হ্যাঁ? পাগলের মতো মানে রিয়াক্ট করবা না। যেমন আমাদের দেশে অধিকাংশ সায়েন্টিস্টরা বলে মন বলে কিছু নাই, তাই তো? সায়েন্টিস্টরা এটা বলে। আবার তারা আবিষ্কার করছে মনোবিজ্ঞান, মন বলে কিছু না থাকলে মনোবিজ্ঞান ছিল। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে যারা খুব স্বল্প লেভেলের নলেজ রাখে তারা তোমার এরকম মানে বিভিন্ন কথা বলে। যারা আসলে তোমার স্টিফেন হকিং এ যাও বা অন্যান্য যারা সায়েন্টিস্ট তারা কিন্তু একটু বলে। রিজাল্টটা হচ্ছে, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর মানুষের ভর কমে যায়? জানো না? ওজন বেড়ে যায়। ওজন বেড়ে যায় মানে হাত পা সব ছেড়ে যায়, হাত পা ছেড়ে দিলে ওজন বাড়ে। ওজন আর ভরের ডেফিনেশন যদি এখনো শিখানো লাগে তাইলে তো বিপদ। যেমন যারা প্যারালাইজ রুগীর হাত কখনো ধরছো? প্যারালাইজ যে রুগী, তুমি আমার এই হাতটা অনেক ইজিলি উঁচু করতে পারবে, এর মধ্যে এখনো রক্ত চলাচল করতেছে, আছে। প্যারালাইজ রুগীর হাত উঁচু করতে গেলে অনেক, বিকজ ওইটা জি গ্র্যাভিটি বেশি কাজ করছে, কারণ পার্টিকেল সব
জমে গেছে। তো আমি বলছি ভরের কথা, ভর কমে যায়, জানো এটা মানুষ মারা যাওয়ার পরে। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় গুগল করবে, অবশ্যই ইনস্টল তোমাদের কয়েকজনকে দেখাই, গুগলে গিয়ে দেখতে পারো। আমি আজকে কতগুলো ইন্টারেস্টিং জিনিস বলবো, যদি তোমরা মনোযোগ দিয়ে থাকো তাহলে দেখতে পারবো, জানতে পারবো। তোমাদের দেখাই উইকিপিডিয়ার একটা নিউজ দেখতে পারো। সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পর 21 গ্রাম ভর কমে গেল, এবং এগুলো কিন্তু সব আইনস্টাইন দিয়ে ব্যাখ্যা করা যায়। দ্যাট মিন্স মানে আমি যে কথা বলবো তোমার কাছে আজগুবি লাগলে লাভ নাই, বিষয়টা হচ্ছে পুরোটাই সাইন্টিফিক্যালি প্রুভড। যারা জানে না তারা ভর কমে এবার বিষয় বিষয় এটা কিন্তু মানে উইকিপিডিয়ার লিঙ্ক, যেন তেন লিঙ্ক না। মানুষ মারা গেলে 21 গ্রাম ভর কমে যায়। তাইলে ভর মানে কি? ভর মানে হচ্ছে তোমার শরীরে পদার্থের পরিমাণ, অণু পরমাণু এগুলো, তাই না? তাহলে এগুলো কই গেল? 21 গ্রাম কই গেল? বুঝলি? এখন প্রশ্ন হলো এই 21 গ্রাম কই গেল? এনি আইডিয়া? আমরা রিলিজিয়ন অনুযায়ী আত্মা বলে একটা কথা বলি, তাই না? সায়েন্স আত্মাতে বিশ্বাস করে না, ভালো কথা। সায়েন্স হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে, এটা জানো? বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা যে রোবট মুভি হয় বা বিভিন্ন সায়েন্স ফিকশনে দেখো যে এনার্জি ডিটেক্ট করা মেশিন আছে, তার মানে এক্সট্রা নেগেটিভ এনার্জি বা কোনো এনার্জি আছে কিনা, সায়েন্স এটাকে বলে এনার্জি। বুঝা গেছে? তোমার যেহেতু 21 গ্রাম ভর কমে, একদম প্রুফড, মানে হচ্ছে পরীক্ষাগত। দ্যাট মিন্স তুমি মারা যাওয়ার পর তোমার শরীর থেকে কিছু জিনিস চলে যাচ্ছে। কি যাচ্ছে এটাতে আমি গেলাম, কিছু জিনিস চলে যাচ্ছে। এইটার ব্যাখ্যায় তুমি একমাত্র কোনো কিছু দিয়ে করতে পারবে না, শুধুমাত্র এটার ব্যাখ্যা দিয়ে গেছেন মিস্টার আইনস্টাইন। বুঝতে পারছো? অর্থাৎ তোমার ভর যদি 21 গ্রাম কমে যায়, মানে এটাকে আমি কিলোগ্রামে নিলাম, এই পরিমাণ এনার্জি তোমার শরীর থেকে বের হয়ে যায়, যেটাকে অ্যাকর্ডিং টু ইসলাম আমরা বলতেছি হচ্ছে আত্মা, আর সায়েন্স অনুযায়ী আমরা বলতেছি অতিপ্রাকৃত। এবং এই কারণে যেমন আমার হাতে তো মুভ করতে হচ্ছে, এই এনার্জিটা আসে না, কথা বলতেছি এনার্জিটা আসে না, কিন্তু তুমি মারা যাওয়ার পর কেন হয় না? ব্রিদিং কেন হয় না? কারণ তোমার এই এনার্জিটা তোমার শরীর থেকে বের হয়। বুঝতে পারছো? আইনস্টাইন কত বড় লেভেলের একজন ছিল, যে আজ থেকে কত বছর আগে দিয়ে গেছে, অথচ এখন পর্যন্ত আমরা অনেকেই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারি। এটা গেল নাম্বার 1। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে। তার মানে এনার্জি ভরে কনভার্ট হয়, আবার ভর এনার্জিতে কনভার্ট হয়। আমার কথা বোঝা গেছে? এবং এইটার কারণেই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। কারণ নিউটন অনুযায়ী কি ভর তো পরিবর্তন হবে না, তুমি মারা গেলেও তোমার ভর ঠিক থাকবে, ওজন বাড়ুক কমুক, তুমি মারা গেলেও তোমার ভর ঠিক থাকবে, ভর কিন্তু বদলে গেছে। বুঝা গেছে? এইটা হচ্ছে প্রথম আধুনিক পদার্থবিজ্ঞান আসার রিজন। ওকে, এবার আসো, আমি এক এক করে হচ্ছে মানে আমি একটা সময় হচ্ছে সায়েন্স যখন পড়ছি, তো সায়েন্সের সাথে আমি ইসলামের কিছু ব্যাপার রিলেট করার চেষ্টা করছি। সবকিছু তো পারা যায়, আমি নিজের থেকে তো এই বিষয়গুলো আমি নিজে নিজে অনেক ঘাটাঘাটি করে দেখছি, এবং মোটামুটি কিছু কিছু টপিক আমি বের করতে পারছি। আর একটা বিষয় হচ্ছে, তোমরা বিশ্বাস করো যে এটা মানে দুইটা দুই দিকে রাখো, কিন্তু হ্যাঁ আমি বারবার বলছি, একদিকে হচ্ছে রিলিজিয়ন, আরেকদিকে হচ্ছে সায়েন্স। আমি দুইটা কম্বাইন করে বলার চেষ্টা করছি। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে আবার নতুন করে মানুষ হওয়া পসিবল, এটা বিশ্বাস করো না? করো না। মানুষ মারা যাওয়ার পরে নতুন করে আবার হওয়া সম্ভব, এটা বিশ্বাস করো না, যেটা পুনরুত্থান করো। দেখো, তোমরা পদার্থের অবিনশ্বর থিওরি বিশ্বাস করো? সায়েন্সে পড়ে আসছো 9-10। মহাবিশ্বে মোট পদার্থ বা শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। মোট পদার্থ শক্তির পরিমাণ নির্দিষ্ট। তোমার শরীরের মধ্যে কয়েক লক্ষ কোটি পরমাণু আছে, ইলেকট্রন, প্রোটন আছে, নিউট্রন আছে, এগুলো ধ্বংস হওয়া সম্ভব? তোমার শরীরের মধ্যে এনার্জিও আছে, দেখেন ধ্বংস হওয়া সম্ভব? দেখো, এইটার বেসিসে কিন্তু সায়েন্স ফিকশন যেগুলো বলে, এই যে আজকে তুমি ফোনে কথা বলতে পারো, ভিডিও দেখতে পারো, এটা কিন্তু এক সময় সায়েন্স ফিকশন ছিল, মানে তারা কল্পনা করতো যদি এইভাবে কথা বলা যেত, ঠিক আছে? এবং এখন বর্তমানে ভাবা হচ্ছে যে আমরা ছবির মতো জিনিস পাঠাইতে হবে,
যেমন আমার মনে হচ্ছে পানির বোতল আমি পাঠাবো এক জায়গা, মেশিনে এরকম সিস্টেম করে দেবো, বোতল অটোমেটিক ওখান থেকে বেরোবে, বোতল ট্রান্সফার হবে, প্রসেসিং চলতেছে। আজ দুটি লাগে না, আগেকার দিনের মানুষ থেকে সেটা আজ দুটি লাগতো, তুমি আজ থেকে 200 কিলোমিটার দূরে বিদেশ থেকে ওকে দেখা যাবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে কোন টপিকটা আমি বলতেছিলাম, আচ্ছা ও কেন কোন, তো তোমরা রাওয়ান মুভি দেখছো? রাওয়ান মুভির মধ্যে দেখবা একটা বিষয় নিয়ে খুব বড় ফোকাসিং করা আছে, সেটা হলো হার্ট। এখানে হার্ট বলছে, এটাকে বলে কোর। এই কোরটা হচ্ছে তোমার এনার্জি, যেটা অ্যাবিলিটি আছে তোমার সবগুলো পার্টিকেলকে অ্যাট্রাক্ট করা। দ্যাট মিন্স তোমার ওই এনার্জিটা তুমি যত মারা যাও, তোমাকে মনে করো পোড়ায় দেওয়া হলো, বা বিমান দুর্ঘটনায় মারা গেল, বা তোমাকে মাটির মধ্যে দিয়ে দেওয়া হলো, তোমার অণু পরমাণুগুলো কি নষ্ট হবে? হবে না। এই যে কোর, যেটা এই কোরটা অ্যাট্রাক্ট করে সব অণু পরমাণুকে আবার নিয়ে এসে জোড়া লাগাইতে পারে, বিকজ ইটস আ এনার্জি। বুঝা গেছে আমার কথা? এবং এটার বেসিসে কিন্তু এটা বানানো, যদি এটার বাস্তব ভিজুয়ালাইজেশন আমরা এখনো পাইনি, হ্যাঁ, কিন্তু সায়েন্স ফিকশনটা কিন্তু আসছে এইভাবে থিওরি থেকে। আমার কথা বুঝছো? দ্যাট মিন্স এটা পসিবল কোন এক সময় হবে। আচ্ছা, এরপরে আসো আমার কথাগুলো মনে হয় আজগুবি লাগবে, যেগুলো আজগুবি লাগবে বলবা, আমি ব্যাখ্যা সহ দিব, আমার কাছে এভিডেন্স আছে, মানে আমি আজগুবি কোনো কথা তোমাকে বলতেছি, আমি তোমাকে পুরো উইকিপিডিয়া এটা সব দেখাই। আচ্ছা, এরপরে আসো যে আইনস্টাইন নেক্সট যে থিওরেম গুলো দিল আপেক্ষিক। আচ্ছা, আইনস্টাইন কোন থিওরির জন্য নোবেল পাইছে জানো কি কেউ? জানো? আইনস্টাইনের বিখ্যাত থিওরি হচ্ছে এটা, কিন্তু এটার জন্য নোবেল পায় নাই। আইনস্টাইন পাইছে হচ্ছে এটার জন্য। এটা একটু ডিপ লেভেলের একটা থিওরেম, এটা দিয়ে তুমি মানুষের মন পর্যন্ত ব্যাখ্যা করতে পারো। বুঝা গেছে? পিথাগোরাস যেটা চেষ্টা করছিল, ম্যাথমেটিক্যাল, যদিও পারে না, মানুষের মন পর্যন্ত তুমি ব্যাখ্যা করতে পারো কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স বলে এই যে একটা কথা আছে না যে একই চেহারার 7 জন বিদ্যমান, ব্যাখ্যা এটার অনেক মুভি দেখো না, জুড়োয়া মুভি, বিভিন্ন দুইজনের টুইন, এর মধ্যে পুরোটাই যে মানে ওরা মুভি বানানোর জন্য অনেক আজগুবি বিষয় দেয়, বাট কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আজগুবি না, কনসেপ্টটা কিন্তু মিল আছে। কোয়ান্টাম মেকানিক্স বলে একটা জিনিস একই সাথে দুই জায়গা মিল আছে, বুঝো? দ্যাট মিন্স মনে করো সেম আমি যে এরকম বিরাজ করতেছি, এরকম সেম আমার একটা এন্টি পার্টিকেল আছে, সেম, বাট সেটা যে পৃথিবীতে থাকতে হবে ব্যাপারটা, মহাবিশ্বের কোথাও না কোথাও আছে। রিজন বলি, মনে করো আমার শরীরে আমি একটা পজিটিভ পার্টিকেল যদি হয়, আমার শরীরে পজিটিভ পার্টিকেল আছে মনে করো 400টা, ধরে মহাবিশ্বের সবকিছু নিউট্রাল ছিল না এক সময়। দ্যাট মিন্স মহাবিশ্বের কোথাও না কোথাও আমার এরকম সজ্জা অনুযায়ী 400টা নেগেটিভ পার্টিকেল, এটাকে বলা হচ্ছে এন্টি পার্টিকেল। তার মানে তোমার মতো এরকম আরেকটা এন্টি পার্টিকেল মহাবিশ্বে আছে, বুঝছো আমার কথা? তো এখন কোয়ান্টাম মেকানিক্সে আমি পড়ে যাচ্ছি, তার আগে কিছু বিষয় আরেকটু ক্লিয়ার করি। এখন হচ্ছে যে আপেক্ষিকতা। আপেক্ষিকতা বলতে আসলে কি বুঝি? আপেক্ষিকতা মানে হচ্ছে রিলেটিভিটি, যেটা তুমি নরমালি যা দেখো ব্যাপারটা তা না। এক্সাম্পল দিই, সবচেয়ে ক্লোজ এক্সাম্পল হচ্ছে বৃষ্টি। বৃষ্টি তোমরা দেখছো না? বৃষ্টি তুমি এখানে দাঁড়া আছো, ওখানে পড়তেছে, বৃষ্টি খারাপ ভাবে পড়বে, তুমি দেখবা, খেয়াল রেখো, দূরে দূরে চলছে, তুমি গাড়িতে করে যাচ্ছ, ভালো করে তোমার গাড়ি মনে করো তুমি গাড়িতে জানালার কাছে বসে আছো, তোমার গাড়ির আশপাশে দেখার দরকার নেই, তাইলে তুমি হয়তো আমাকে ব্যাখ্যা দিবা যে ভাই গাড়ি যাচ্ছে বাতাস টাতাসের একটা ব্যাপার আছে। আমি গাড়ি থেকে অনেক দূরে চিন্তা করবো, এরকম 100 মিটার দূরে যেখানে দেখা যাচ্ছে, ওখানে বৃষ্টিটা এখন কিভাবে পড়তেছে? গাড়ি স্থির, তুমি যেই চলা শুরু করবা এখানে চলতেছো, 100 মিটার দূরে বৃষ্টিটা এইভাবে পড়বে, এটা দেখছো কি? আমার এখানে চলার সাথে ওখানে বৃষ্টি ছিল। আবার খেয়াল করো, এখানে যে আছে স্থির হয়ে ও দেখবে বৃষ্টি ঠিকই পড়তেছে,
একই বৃষ্টি দুই রকম হতে পারে। একটা এমনি বুঝতে একটা বুঝতেছো আমার কথা? মনে করো তুমি ওখানে আছো, ওখানে বসে আছো, ওই জায়গায় বৃষ্টিটা কিভাবে পড়তেছে তোমার কাছে খারাপ হবে, আর আমি এখান থেকে মুভ করতেছি, আমার কাছে ওই বৃষ্টিটা দেখা হয়ে পড়তেছে। একই বৃষ্টি দুই রকম। এটা হচ্ছে রিলেটিভিটি, আপেক্ষিকতা। দ্যাট মিন্স তোমার অবস্থানের সাথে সবকিছু চেঞ্জ। তুমি কোথায় আসো, কি করতেছো, তার বেসিসে সবকিছু কাউন্টেড হবে, পরিবর্তন হবে। এইটার বেসিসে আইনস্টাইনের রিলেটিভ থিওরি তিনটা বড় থিওরি দিয়েছে। একটা হচ্ছে তোমার কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি। আচ্ছা, তোমরা কি নাসা সম্পর্কে আইডিয়া রাখো? স্পেস সম্পর্কে এই যে এলিসন কি যেন ওর নামটা, তোমার হচ্ছে ইয়েতে যাবে, চাঁদে যাবে 2022 মনে হয় যাওয়ার কথা, একটা মেয়ে ছোটবেলা থেকে অ্যাস্ট্রোনট হওয়ার ইচ্ছা। তোমরা কি জানো যে মনে করো তোমাকে আমি আজকে 2022 সালে 5 বছরের জন্য মনে করো আমি ক্লাস 11:30 দেখি করলে কেন। তো মনে করো তোমাকে আমি 20 বছরের জন্য মঙ্গল গ্রহে পাঠাই, ঠিক আছে? 20 বছরের জন্য মঙ্গল গ্রহে পাঠাই। তো তুমি ঠিক 20 বছর পর পৃথিবীতে ব্যাক করবে। তুমি যখন 20 বছর পর পৃথিবীতে আসবা, তখন পৃথিবীতে কত সাল চলবে? 2022 সালে তোমাকে পাঠাচ্ছি 20 বছরের জন্য। অ্যাকর্ডিং টু এটাই ইয়ার তাই না? বাট তুমি আসলে আলটিমেটলি এসে আমাদের কাউকে পাবা না, আমরা সব করে পাবো, ইভেন আমাদের ছেলেমেয়েদেরকেও পাবো না সব। তার মানে সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে কারণে স্পেসিফিক করে যারা বড় বড় যেতে যায়, চাপ তো কাছে পৃথিবী যথেষ্ট কাছে, তারপরেও তোমার যারা হচ্ছে লং ডিস্টেন্সে যায় মঙ্গল বা ইয়েতে, ওরা পুরো ফ্যামিলি থেকে বিদায় নিয়ে চলে যায়, ওদের সাথে জীবনে দেখা হয়। ঠিক বছর তুমি যদি 2 বছর পর ব্যাক আসো, পৃথিবীতে ততদিনে 70-80 বছর পার হয়ে গেছে। এটা কি হবে? এই আজগুবি বিষয়গুলোই সর্বপ্রথম ব্যাখ্যা করছে মিস্টার আইনস্টাইন। হ্যাঁ, এখন এই বিষয়গুলো ফিল করাটা একটু টাফ। ফিল করাটা কেন টাফ? কারণ তোমাকে যে কোনো জিনিস, বৃষ্টির ব্যাখ্যাটা আমি বুঝাই দিতে পারছি, এই ব্যাখ্যাগুলো বুঝাইতে টাফ কেন? কারণ এগুলো সব অনলি পসিবল যখন আলোর বেগে তোমাকে দেখাইতে পারবো, তাই না? এই কারণে এগুলোর একদম প্র্যাকটিক্যাল দেখানোটা পসিবল না, বাট এটা থিওরিটিক্যালি বুঝতে হবে। এবং এইটার বেসিসে অনেকগুলা সায়েন্স ফিকশন আছে, মুভি আছে, রিসার্চ চলতেছে। মানুষ চাইলে টাইম ডাইলেশন করে যে ব্যাকে চলে যায়, অতীতে যায়, এটা বিশ্বাস করো? সায়েন্স কিন্তু এটা বলে তুমি অতীতে যাইতে পারো, আবার ফিউচারেও চলে যাওয়া সম্ভব। বুঝা গেছে? টাইম মেশিন, এটা নিয়ে খুবই কাজ করতেছে সায়েন্টিস্টরা। যদি আমরা এটা সাকসেসফুল হয়, এবং এটা কিন্তু এই লেভেলের উপর বেস করে, আমরা যদি সাকসেসফুল হই, তাহলে তুমি গিয়ে তোমার ফিউচার দেখে আসতে পারবে, তুমি গিয়ে তোমার পাস্ট চেঞ্জ করে আসতে পারবে। বুঝতে পারছো? অনেক আগ্রহী লাগতেছে, তাই না? বাট বিষয়টা হচ্ছে যে পুরোটাই কিন্তু সাইন্টিফিক্যাল। অর্থাৎ পাস্টে হচ্ছে যাওয়াটা পসিবল না হলেও ফিউচারে যাওয়া যাবে, এটা বিশ্বাস করি। ফিউচারে যাওয়া যাবে এটা আমি বিশ্বাস করি। হয়তো আজ থেকে 80-90 বছর পর, 100 বছর পরে হলেও সম্ভব। তো এটা কেন এবার আমি একটু আসি। আচ্ছা, তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে বা যদি আজ রুটি লাগে, তাহলে আমাদের কোনো প্রশ্ন? তো দেখো, তুমি যখন মনে করো এটা হচ্ছে পৃথিবীতে তুমি যেভাবে সময় যায়, মানে টাইমটা যে অনুযায়ী যায়, যদি পৃথিবীর সাপেক্ষে একটা জিনিস হচ্ছে আলোর বেগে গতিশীল থাকে, সি বা তার থেকে বেশি বেগে গতিশীল থাকে, এখানে টাইম আর এখানে টাইম চেঞ্জ হয়ে যাবে। এটা বোঝার সবচেয়ে সহজ হয়ে হচ্ছে যদি তুমি ডিজিটাল ক্লক নিয়ে যাও। এখানে ডিজিটাল ক্লক নিয়ে যাবা 1 ঘন্টা, এইখানে দেখবা যে দিন পার হয়ে গেছে। কথা বুঝছো? এগুলো কিন্তু প্রুফ, এই ছোট ছোট বিষয়গুলো প্রুফ।
আর বড় বড় গুলো তো আলোর বেগে দেখা পছন্দ করে। তো এটা কিভাবে হয়? আইনস্টাইন সর্বপ্রথম এটা হচ্ছে তোমার গ্যালিলিয়ার রূপান্তর দিয়ে প্রুভ করছিল যে পৃথিবীর তিনটা তীব্র দেখায় কাল নির্ণয়ের ক্ষেত্রে যেটা গতিশীল থাকবে সেটা হচ্ছে স্থির বেগের সাথে এটা হবে। এটা তোমরা পড়ছো পরে মুখস্থ বানায় ফেনা ফেনা প্রণয়ন করছো, অঙ্ক করছো, বাট থিওরেমটা কতটুকু ফিল করছো? মনে করো যে কোনো কারণে তোমার যে ক্রাশ যারা তুমি পছন্দ করো, দুর্ভাগ্যজনক ভাবে এটা বসে বা মনে করো অ্যাঞ্জেলিনা জোলি, তো তোমার কথা না বলি, আমার কথা মনে করো অ্যাঞ্জেলিনা জোলি, তো অ্যাঞ্জেলিনা জোলির এখন এইজ কত? অ্যাঞ্জেলিনা জোলি আমার অনেক কিছু বলে ক্রাশ, তো মনে করো তার কত 47 হ্যাঁ 50 হবে, তো 50 ইয়ার্স। এখন আমার যদি আসলে মেইনটেইন করতে হয় দুজনকে সেম সেম, তাহলে আমাকে কি করতে হবে? কোন আইডিয়া? আমার মঙ্গল গ্রহে যাই, আমি মঙ্গল গ্রহে না, আমাকে না, তাকে যাই, তাকে মঙ্গল গ্রহে পাঠাই দিব 5 বছরের জন্য। 5 বছর পর সে যখন আসবে তার বয়স হবে 55, আমার দেখা যাবে কত দিন আছে, তাহলে 3 বছরের জন্য পাঠাবো বা 2 বছরের জন্য। আমার কথা তো এটা হচ্ছে আইনস্টাইনের ফার্স্ট থিওরেম ছিল কাল দীর্ঘায়ন, মানে সময় বেড়ে যায়, যেটাকে আমি কিন্তু একটা কথা তোমাদের প্রথমে বলছি, সায়েন্সের সাথে ইসলামকে বা রিলিজিয়নকে মিলালাম, আমি কিছু জিনিস মিলাইতে পারছি সেগুলো আমি বলতেছি, এটা তোমাকে বিশ্বাস করতে হবে এখন। ওকে, আচ্ছা, যেমন একটা কথা বলে যে পৃথিবীর একদিন আর কবরের দিনের মধ্যে একটা ডিফারেন্স আছে, জানো এটা? তো আমি তখন এই বিষয়টা চিন্তা করে দেখলাম, দ্যাট মিন্স তুমি আরেকটা জগতে থাকো। তখন কেন আরেকটা জগৎ বললাম? ওই যে বললাম তোমার যে এনার্জি পার্টিকেল, এটা তো জানো না, আমি যদি তোমার কবর খুলি 5 বছর পরে তোমার হার্টটি পাবো, 20 বছর পরে খুললে সেটাও পাবো, তাহলে তোমার এই পার্টিকেল মাটিতে মিশে গেছে, ফাইন। তোমার এনার্জিটা আমার কথা বুঝছো? তোমার এনার্জিটা তো দ্যাট মিন্স এনার্জিটা একটা অন্য জায়গায় আছে। তো ওই হিসাবে আমি চিন্তা করলাম যে যদি আসলে তাই হয়, দ্যাট মিন্স ওই জগৎটা যদি আলোর বেগে গতিশীল থাকে, তাহলে তোমার পৃথিবীর যে দিন কাউন্টিং, ওই জায়গার দিন কাউন্টিং সেম হবে না। আমার কথা বুঝছো? বিষয়গুলো কিন্তু অনেক ডিপ, তুমি ফিল করতে পারতেছো কিনা আমি জানি না, বিষয়গুলো যদি ফিল না করতে পারো মানে আজগুবি লাগবে, মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, নাম্বার আসো, নাম্বার 2, দৈর্ঘ্য সংকোচন। এখানে বলা হয়েছে একটা দৈর্ঘ্য, মনে করো তুমি একটা ফুটবল মাঠ দেখতেছো 900 মিটার, বা আমি একটু বড় করে বললাম 900 কিলোমিটার, এত বড় ফুটবল মাঠ নাই ধরো। তো তুমি যদি আলোর বেগে এখান থেকে আরেকটা জিনিস গতিশীল থাকে, তাহলে তার কাছে এই মাঠটা ছোট হয়ে গেল, মনে করো হয়ে গেল। এখন এইটার ব্যাখ্যা আমাদের কলেজের টিচাররা কি দেয় আমি বলি, যে এখান থেকে এই বেঞ্চটা কেমন লাগতেছে, বা একটা বিমান এখানে এত বড় লাগতেছে, বিমানটা যখন উড়ে যায় অনেক বেগে, তো বিমানটাকে ছোট দেখা যায় না, এরকম ব্যাখ্যা আমাদের টিচাররা দেয়। এটা টোটালি রং, এটা হয় বিক্ষণ কোণের জন্য। তোমরা জানো যে একটা জিনিস, এটা মনে করো একটা বিমান, এটাকে যদি আমি এখান থেকে দেখি তাহলে এই যে বড় দেখা যায় বিক্ষণ কোণ, আর যদি আমি দূরের থেকে দেখি ছোট দেখা যায়, এটা বিক্ষণ কোণের জন্য। বিমান তো ছোট হয় না, তুমি যদি বিমানের কাছে যাও বিমান ওই সাইজেরই থাকে, কিন্তু এই থিওরিটা বলা হচ্ছে জিনিসটাই ছোট হয়ে যায়। দ্যাট মিন্স এই বেঞ্চটা এতটুকু দেখতেছো, বেঞ্চটা অটোমেটিক ছোট হয়ে যায়, এতটুকু, মানে অরিজিনালি ছোট হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? বেঞ্চটাই টোটালি বা জিনিসটাই টোটালি ছোট হয়ে যায়, পার্টিকেল কম্প্রেস হয়ে পার্টিকেল ছোট হয়ে যায়। তোমার কথা বুঝছো? এইটা কিন্তু দৈর্ঘ্য সংকোচন আইনস্টাইনের। তোমার হচ্ছে পরে যে আমি কথা বলতে চাই, আইনস্টাইনের এই যে বলো, আইনস্টাইনের থিওরিটা যত ইজিলি আমাদের কলেজের টিচাররা বুঝায় দেয়, বা তোমরা 11-12 পড়ে আসছো, থিওরিটা কিন্তু এত ইজি না।
এই আইনস্টাইনের থিওরেমগুলো যত ইজিলি হচ্ছে আমাদের টিচাররা বুঝায় দেয়, বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় যে খুব কম সংখ্যক বাংলাদেশের ইন্টারনেট টিচাররা বুঝে, কারণ এই থিওরেমগুলো সবচেয়ে ভালো হাই লেভেলের যে ইউনিভার্সিটি টিচাররা রিসার্চ করে যারা বা এমআইটি বা এই টিচাররা অনেক ভালো কিন্তু বুঝে, বাকিরা যারা বুঝে যে এরকম টাইপের থাকে, ঠিক আছে। মেইন ব্যাখ্যা কিন্তু আজগুবি, মানে বিষয়টা যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ এমনি বুঝে গেছি, দ্যাট মিন্স তুমি কিছু বুঝো না, বিষয়টা কিন্তু টোটালি আজগুবি আজগুবি লাগতেছে না, একটা জিনিসই টোটাল ছোট হয়ে যাবে। তো এখন এইটার ব্যাখ্যায় যদি আমি আসি, এটা নিয়েও আমি একটু ঘাটাঘাটি করছি যে এটাতে ইসলামের কোনো বিষয় মিলে গেছে। তো আমি বললাম না দুইটা বই আমি পড়ছি, এগুলো যখন আমি ইন্টারে পড়তাম আমার খুব কিউরিয়াসিটি ছিল। তো মহাস্বপ্ন আর মহাভাবনা নামে দুইটা বই আছে, গোল্ড মেডেল পাওয়া বইটা, তো ওখানে তোমরা চাইলে পড়ে দেখতে পারো, এখন না অ্যাডমিশনের পরে। তো তোমরা মিরাজ ঘটনাটা বিশ্বাস করো? মিরাজের ঘটনাটা কি হয়েছিল বলো তো? মানে বরাক এবং আরেকটা জানে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিল এবং পুরো দেশে সবকিছু ঘুরে আসছিল। কতটুকু সময়? খুবই সামান্য সময়, তাই না? মানে বলা হয় যে একজন লোক যে দেখছিল যে তালা মরতেছে, এসে দেখে কখনো খুবই লিমিটেড টাইমে মধ্যে পুরো এতটা লং ডিস্টেন্স আসছে। আচ্ছা, তুমি এখান থেকে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে যশোরে গেছি বিমানে করে, আমার লাগছে 35 মিনিটস। একটা বিমান চলে 600 কিলোমিটার পার ডে, 600 তারপরেও আমার প্রায় হচ্ছে 35 মিনিট লাগছে। তাইলে এত বড় লং ডিস্টেন্স কিভাবে এতটুকু সময়ের মধ্যে ঘুরে আসছে? তখন আমি বিষয়টাকে চিন্তা করলাম, বর্গাকার যে যানটা আছে এটা যদি আলোর বেগে চলে তাহলে তোমার জন্য আলটিমেটলি কি হবে বলো তো? তোমার জন্য যদি এত বড় রাস্তা থাকে, রাস্তাটা ছোট হয়ে যাবে না? বুঝতেছো আমার কথা? মাথা ঘুরতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ঘুরতে গেলে উৎসাহ মাথা ঘুরতে লাগে। আচ্ছা, এটা কি শুনছো? বুঝছো না? বুঝো নাই? বুঝি বুঝো নাই? মাথা ঘুরতে চলে গেছে। যে তুমি যদি আলোর বেগে যাইতা, মানে এই যানটা আমি যদি ধরে নিয়ে আলোর বেগে গেছে, তাহলে আলোর বেগে এত বড় ডিস্টেন্সটা কি হয়ে যাবে? আমার ছোট ডিস্টেন্স আমার আলোর বেগে ক্রস করতে বেশি সময় লাগবে না? বুঝতে পারছো? দ্যাট মিন্স তুমি যদি আলোর বেগে যাও তোমার জন্য ডিস্টেন্স ছোট হয়ে যাবে। তোমরা অ্যাকশন রিপ্লে মুভিটা দেখছো কেউ? অক্ষয় এবং হচ্ছে ঐশ্বরিয়া রায়, দেখো নাই? অক্ষয় থেকে ক্যাপলাকান্ত থাকে, তারপর আশিকি টু এর নায়ক যে ওখানে হচ্ছে ওটা ছেলে, দেখো নাই? হচ্ছে অ্যাকশন রিপ্লে মানে এটাও কিন্তু টাইম মেশিনে করে ব্যাকে চলে যায়, অতীতে ওর বাবার লাইফে চলে যায়। হ্যাঁ, তো এটা কিন্তু এই টাইম মেশিনের কনসেপ্ট যদি দেবে ইংলিশ, যদি তোমরা হলিউড মুভি দেখো, মোস্ট অফ দ্য মুভি তুমি দেখো টাইম মেশিন রিলেটেড। অ্যাঞ্জেলিনা জোলি যদি দেখো, লারা ক্রাফট আছে, তারপরে কিন্তু সব সায়েন্স ফিকশন, মানে বাংলাদেশে সাকিব খান ও বিশ্বাসের মতো যে গিয়ে লাফালাফি এরকম মুভি এগুলো কিন্তু সবগুলো কনসেপ্টে, ঠিক আছে, স্ক্রিপ্টেড। তো এটাও কিন্তু এইভাবে আসছে। তো এই দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে আমার যে থিওরেমটা আইনস্টাইন যেটা দিচ্ছে সেটা কি ছিল? গতিশীলে যে থাকবে, গতিশীল তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে। এটা কি বুঝছো? বুঝতে পারছো এই দুটো বিষয়? আচ্ছা, আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের মেইলে অঙ্ক করা লাগবে এগুলো দিয়ে, ব্যাখ্যাগুলো জেনে রাখো। আচ্ছা, নাম্বার 3, হর বৃদ্ধি, মানে ওজন বেড়ে যাবে। যেমন তোমার এখন ওজন কত? এত লম্বা ধরো অনেক বেশি হেভি ওয়েট আছে কেন? উৎপাদন করে আছে কেন? কত? 57। আর কারণ তোমার কত? 6-7 বাচ্চাদের মতো ওজন বলতেছ। 70-89 কারণ আমি নিজেই তো 70। হ্যাঁ, আমি তো এই জন্য বললাম তোমাদের কেউ নাই লম্বা যারা, আমি এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম লম্বা মধ্যে হাড়ের ওজন বেশি থাকে। আমি হচ্ছে
6 feet 1 আমার হচ্ছে 78 আমার একটা ফ্রেন্ড হচ্ছে 6 feet 2 ও হচ্ছে 82 সমুদ্রটা 6 feet 3 এর দাঁড়াগে এই কথা হ্যাঁ ওই তো বল তো লম্বা মানে হাড়ের ওজন থাকে আর সাথে যদি বডি মডি হয় তাহলে তো 6 feet ছিল তো তোমাকে তো আমি এখানে জিজ্ঞেস করব ভালো লম্বা মানে শুনবো ঠিক পারবে নাকি বয়সের মতো ওজন কমায় 47 ঠিক আছে এনিওয়ে মনে করো তোমার ঠিক পারবে কি এখন তোমাকে আমরা বললাম যে ওজন পাবো তোমাকে যদি আমি একটা স্পেসিফিক করে পাঠাই দিই আলোর বেগে তাহলে তোমার ওজন বেড়ে যাবে ওজন না মানে ভর বেড়ে যাবে এখন আসো এখানে একটা ভালো আছে ভর মানে কি কোনো কিছুর মধ্যে পদার্থের পরিমাণ তাই না ওর মধ্যে মনে করো পদার্থের পরিমাণ আছে হলো আমি ধরে নিলাম 5000 ওর ভর বৃদ্ধি মানে কি কোনো পদার্থ আসবে অণু পরমাণু আসবে বডির মধ্যে এই এক্সট্রা অণু পরমাণু কই দিবে বুঝতে পারছেন না এই বিষয়টাও কিন্তু এই যে জায়গা থেকে এনার্জি যেমন ভরকে যেমন এনার্জিতে কনভার্ট করা যায় তেমনি এনার্জিকেও তো ভরে কনভার্ট করা যায় তোমরা মহাবিশ্বের যে কোনো শক্তি থেকে এই ভর কনভার্ট হয়ে ওজন বেড়ে ভর বেড়ে বুঝতেছো আমার কথা এই ভর বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে গতিশীল ক্ষেত্রে ভর বেড়ে যাবে ক্লিয়ার এখন কি বুঝতে পারছো তাইলে এই তিনটা আজগুবি ঘটনা ঘটবে যদি তুমি আলোর বেগে যাও আলোর বেগে গেলে এবার আধুনিক পদার্থ দেখো তাহলে আমরা বাঙালিরা কতটা পিছিয়ে আছি পুরো পৃথিবী এখন এই পদার্থটা চলে আধুনিক আমরা কিন্তু এখনো 1800 সালে নিউটনের থিওরেম দিয়ে চলি আমাদের বই বলো আমাদের রিসার্চ বলো সব কিন্তু এখানে আটকে আছে মানে আমরা অনেক ব্যাকডেটেড হয়ে পড়ে আছি তার মানে তুমি যদি আলোর বেগে গতিশীল হও তাহলে কয়টা বিষয় ঘটে বলো তো এই তিনটা বিষয় ঘটবে প্লাস তোমার ভর আর সেম থাকবে না ভর চেঞ্জ হয়ে যাবে তাহলে তোমার ওজন হচ্ছে 53 কেজি তাহলে তোমার থেকে আমরা কতগুলো এনার্জি বানাই তৈরি জানো হিউজ পরিমাণ একটা এনার্জি না তার মানে তোমার যদি আমরা এনার্জিকে কনভার্ট করতে পারি এই পরিমাণে এনার্জি বানাতে পারি বুঝছো এখন এই যে বললাম যে আমরা যেমন ইমেজ পাঠাইতে পারি এখান থেকে আমার ফোন থেকে ইমেজ পাঠালাম অনেক জায়গায় বের হয়ে আসবে বর্তমানে সায়েন্টিস্টরা চেষ্টা করতেছে যে বস্তু পাঠানো যাবে কিন্তু আইসিটি বললে অনেক বইয়ে দেখবা লেখা আছে মুজিবুর রহমান তারপরে হচ্ছে তোমার বর্ণালী ঘোষ তারপরে হচ্ছে এই রাইটারদের বইয়ে পাওয়া এটা যে বস্তু পাঠানোর প্রচেষ্টা চলতেছে তো এখানে আসলে কি ঘটে আমি একটু বলি মনে করো তোমার এই মোবাইলে একটা ছবি আছে খুব যত্ন করে রেখে দিছো রাহুল প্রিত সিং এর আচ্ছা এইটা তুমি এখান থেকে ইউএসএ তে তোমার এক ফ্রেন্ড ইউএসএ তো অনেক দূরে যত জানো এখানে যদি বাংলাদেশ হয় ইউএস হচ্ছে এখানে ঠিক আছে এত দূরে তুমি তোমার ফ্রেন্ডের কম্পিউটারে পাঠাবে তাহলে এটা যায় কিভাবে তারপরে তুমি প্রিন্ট করলা তাই না প্রিন্ট হতো দেখছো কম্পিউটারে ডাইরেক্ট দেখে যাবে কিন্তু ডটেড লাইন এক লাইন করে প্রিন্ট হয় ঠিক আছে খুব সূক্ষ্ম যেন বোঝা যায় বাট দেখবা খুব স্লোলি প্রিন্ট হয় দেখছো মানে এখান থেকে প্রত্যেকটা পার্টিকুলার সিকোয়েন্সে তুমি এখানে যদি আমি রাকুল প্রিন্টের ছবি পাঠাই এখানে কিন্তু সাধারণত ছবি বের হবে এখানে যদি রাকুল প্রিন্টের চুল এমন থাকে এখানে কিন্তু চুল এভাবে বের হবে মানে হচ্ছে সিকোয়েন্সটা এখানে ঠিক যেরকম ফরম্যাটে আছে পার্টিকুলার সেরকম ফরম্যাটে সেরকম কালারে আসবে এই সিস্টেমটা হচ্ছে আগে কল্পনা করে এখন বাস্তবায়ন হচ্ছে তাই না আজ থেকে 200 বছর আগে মানুষ কল্পনা করে না যে ছবি পাঠানো যাবে বা তোমাকে আমি বাসা বসে দেখবো কল্পনাই করে ইম্পসিবল তো এখন এই আইনস্টাইনের থিওরেমকে কাজে লাগা যে জিনিসটা চিন্তা করা হচ্ছে মনে করো কুরিয়ার করো না তো এরকম বিষয়টা আমি কুরিয়ার না করে মনে করো যে আমি মন চাইলো তোমার এখন আমি ইউএসএ পাঠাই
তোমার মাধ্যমে আমি ইউএসএ পাঠাবো, অথবা মনে করো যে এইটা একজন টিকটকারের খুব পছন্দ হয়েছে, সে হচ্ছে যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব বেশি টিকটকারদের আনাগোনা, যে কার্টুনের মাধ্যমে গিয়ে নাচানাচি চাপানাচি করে। তো এখন মনে করো যে তার এটা খুব দরকার, তো আমরা জাতির স্বার্থে এটাকে পাঠাই, কিভাবে পাঠাবো? এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাবো। এইটার মধ্যে আসলে টোটালি আছে কি, একদম ডিপ লেভেলে ছিল এর মধ্যে আছে কি পদার্থ মানে হচ্ছে হ্যাঁ পরমাণু আছে, পরমাণুরও যে ভাগে কি আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, আর কিছু আছে। এখান থেকে তো এখন বিজ্ঞানীরা যেটা চিন্তা করতেছে যে প্রত্যেক জায়গায় তোমার যেমন প্রিন্টার আছে না, কোনো একটা মেশিন থাকবে যেটার মধ্যে প্রিন্টারে কি থাকে, কালি থাকে, ওখানে আমাদের কিছু পার্টিকেল দেওয়া থাকে যেগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রনে সমান, প্রচুর ইলেকট্রন থাকবে, প্রচুর প্রোটন থাকবে, প্রচুর নিউট্রন থাকবে। এখন প্রিন্টারে তো কালি আছে, কিন্তু তোমার ছবি যখন পাঠাচ্ছি তাহলে তোমার ছবি আসতেছে কেন? কারণ তোমার ফেসের যেরকম প্যাটার্ন এই সিকোয়েন্সটা ফলো করে এখানে বের হচ্ছে, তাই না? তো দ্যাট ইজ স্ক্যান করে তুমি বের হচ্ছে। তো এইখান থেকে আমি এই বিষয়টাকে পুরো স্ক্যান করব, মেশিন স্ক্যান করে সেভ করে দেব। নারীগুলো সব সময় কেন গাড়ি করে সব কেন? এটা তো আসতে যাচ্ছে না, এটা কি আসতে যাচ্ছে? এটা কি আসতে যাচ্ছে? তুমি যখন ছবি পাঠাও, তোমার ছবি কেমন উড়ে 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 আসে। ও উড়া উড়ি, হ্যাঁ বন্ধ বুঝতে গেলে দাও, সব বুঝতে গেলে খরচ বেড়ে যাবে, কস্টিং সবাই তো পারবে। এখন ভিডিও কলে কয়জন করতে পারে বলো? তুমি পারো, সবাই তো পারো। আচ্ছা, তো এখন এটাকে যখন স্ক্যান করে আমরা পাঠিয়ে দিব, স্ক্যান করে পাঠাইলে এখানেও যে ব্যাপারটা হবে, ওই যে স্ক্যানিং, এখানে স্ক্যান হয়ে এখান থেকে সেম এই জিনিস বেরোবে। তো এটা করতে আমার যে ইলেকট্রন প্রোটন নিউট্রন লাগে সেটা এখান থেকে নিবে, বুঝতে পারছো? তাইলে কনসেপ্টটা কোন জায়গা থেকে, কিন্তু কনসেপ্ট কিন্তু ওই একদম বেস লেভেল থেকে। এটা তোমরা রাওয়াল মুভি যদি দেখো, ওখানে দেখো যে কোর দিয়ে যেটা বলো হার্ট বলছে, ওটা হার্ট বলছে, বাট সেটা বলা হয় কোর। সবকিছুর একটা কোর থাকে, ওই কোরের মধ্যে পুরো যেমন ওই হার্টটা যদি তোমার থাকে, পার্টিকেল মহাবিশ্বে যেখানে থাকুক মাটির তলে যাই কিন্তু ওটা আকর্ষণে উঠে চলে আসে। তোমরা জানো মহাকর্ষ বল তো শুনছো, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা আকর্ষণ করে না। সবল নিউক্লিয়ার শুনছো? সবল নিউক্লিয়ার বল মানে কি? মহাকর্ষ সবচেয়ে শক্তিশালী বল, অসীম পর্যন্ত বিস্তৃত না মহাকর্ষ বল। সবল নিউক্লিয়ার বল মানে কি? একটা নিউক্লিয়ার আরেকটা নিউক্লিয়ার প্রতি আকর্ষণ। তার মানে তোমার পার্টিকেল অর্ধেক তোমাদের দুই পিস করে, এক পিস এখানে রাখলাম, এক পিস ইন্ডেক্সে রাখলাম। আমার কাছে যদি কোর থাকে, কোরের আকর্ষণে পুরোটা এক জায়গা হয়ে আবদ্ধ হবে, বুঝতে পারছো? যদি এটা বাস্তবায়ন এখনো হয় নাই, অনেক দীর্ঘ রিসার্চের ব্যাপার, বাট কনসেপ্টটা কি বুঝছো? এই তিনটা হচ্ছে আমাদের মেইনলি থিওরেম। এখন এই তিনটা যে আমাদের ম্যাথ আছে, ম্যাথ আসলে এগুলো ম্যাথ তো মেইন পড়ে আসছো, আমার কাছে পড়া না কঠিন ব্যাপার। এটা হচ্ছে স্থির অবস্থায় টাইম, স্থির অবস্থায় দৈর্ঘ্য, স্থির অবস্থায় ভর, আর এটা হলো গতিশীল, যেটা গতিশীল তার ভি স্কয়ার হলো কত বেগে তুমি যাচ্ছ, 0.9 হতে পারে, 9c হতে পারে, হ্যাঁ, আর এটা হলো আলোর বেগ, ঠিক আছে? এখন আসো, দেন আমাদের আরেকটা কনসেপ্ট ছিল মাইকেলসন আর মরলি পরীক্ষা। আচ্ছা, মাইকেলসন আর মরলি পরীক্ষাটা তো বুঝো? মাইকেলসন মরলি পরীক্ষাটা তো বুঝো? শুনছো জীবনে? শোনো নাই? 8 অধ্যায়ের প্রথমে ছিল তো, শোনো নাই? মাইকেলসন মরলি। আচ্ছা, তার আগে তোমাদের সাথে আমি একটু একটা ভিডিও, তোমাদের কি আসলে খুব এক্সেস হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে এমন কিছু? আমি কি তাহলে একটু স্কিপ করে যাবো? যদি না বিষয়গুলো যদি বুঝো তাইলে আমি বলবো, নাইলে আমার। আচ্ছা, এখন আসো
না টপিকগুলো অনেক মজার, কিন্তু তুমি ফিল করতে পারো। তুমি যদি ফিল না করতে পারো তাহলে বুঝবা না, অনেক কিছু জানতে পারো। আচ্ছা, এখন আসো মাইকেলসনের মডেলিং পরীক্ষাটা কি ছিল? তাকে বলা হইতো পৃথিবীর চারপাশে যখন বাতাস আছে, এইভাবে মনে করা হইতো আগে পৃথিবীর চারপাশে ইথার নামে একটা মাধ্যম আছে, বুঝছো না? ইথার নামে মাধ্যম আছে, এবং আমরা এই যে স্যাটেলাইট বা যে কোনো কিছু যা আদান প্রদান করি ইথারের মাধ্যমে পাই। তো এইটা যে ভুল, পৃথিবীতে ইথার নামে কোনো মাধ্যম নাই, এটা প্রমাণ করেছিল দুজন বিজ্ঞানী, নাম হচ্ছে মাইকেলসন আর মডেলিং। তো এখন ওদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্স আছে। বাংলাদেশ থেকে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নোবেল প্রাইজ পেয়েছে কয়জন? এগুলো বাংলাদেশ থেকে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তারপর হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নোবেল প্রাইজ পেয়েছে কয়জন? একটাও পাই না। ভাবা না, বুঝছো না? এই যে এটা রিজন কি, বা এশিয়া থেকে কয়জন পায় না, কিন্তু প্রতি বছর আমেরিকা থেকে 4টা 5টা করে পায়। রাশিয়া আমেরিকা কেন পায়? কারণ তাদের রিসার্চের লেভেলই আলাদা। তোমাদেরকে যদি মনে করো আমি মানে প্রজেক্টের কাজ, ছেলেদের এক গ্রুপ মেয়েদের এক গ্রুপ দিলাম, ছেলেদের এক গ্রুপ দিলাম, দিয়ে বললাম যে তোমরা প্রুভ করবা পৃথিবীতে ইথানের কোনো মাধ্যম নেই। তোমরা দুদিন পর মারামারি বাঁধে, হ্যাঁ ইথান আছে, হ্যাঁ ইথান নাই। আর এটা প্রমাণ করতে গেলে তোমরা কি করবা? বাংলাদেশ সরকারকে বলবো আমাদের 200 কোটি টাকা লাগবে, আমরা মহাবিশ্বে যাই ঘুরে দেখতে চাই ইথান নামে কিছু আছে, তাই তো? এদের মাথা কত ডিপ চিন্তা কাজ করে, এরা এই ঘরের মধ্যে এখানে বসে প্রমাণ করে দিচ্ছে। ঘরের মধ্যে বসে প্রমাণ করেছে কিভাবে? একটা নদী চিন্তা করো, একটা নদী চিন্তা করো, নদীর মধ্যে এদিকে স্রোত যাচ্ছে, ঠিক আছে? তো তুমি যদি এখান থেকে এদিকে যাইতে ডি ডিসটেন্স যদি যাইতে তোমার 3 মিনিট লাগে, এখান থেকে এখানে ডি ডিসটেন্স হচ্ছে কত? 3 মিনিটই লাগবে। এদিকে তো স্রোতের কোনো বিষয় না, তার মানে যাইতে যে সময় আসতে সেই সময় আসতে। এখন চিন্তা করো, তুমি যদি এদিকে স্রোতের অনুকূলে ডি যাইতে তোমার 3 মিনিট লাগবে, আসতে কি 2 মিনিট লাগবে? তার মানে এইভাবে যদি যাও তাহলে তোমার টি এটা হবে না, তাই না? ওরা চিন্তা করলো পৃথিবীর চারপাশে যদি ইথার থেকে থাকে, পৃথিবী তো ঘুরতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পৃথিবী ঘুরতেছে ওটা স্থির, তাই না? পৃথিবী যদি এদিকে ঘুরে ইথারটা অপোজিটে, তাই না? ওরা চিন্তা করলো তাইলে আমি যদি এদিকে লাইট মানে এদিকে লাইট মেরে সেই লাইট ব্যাক আসতে যে সময় লাগবে এটা যদি সেম থাকে, তাহলে নিশ্চয়ই এদিকে লাইট মারলে সেই লাইট ব্যাক আসতে সেম সময় লাগবে না। যদি ইথার আছে, ইথার একটা বাধা পাবে। তো তারা আর কিছু করে না, তারা কি করলো? ঘরের মধ্যে বসে একটা লাইট সেট আপ করলো, এখানে দুটো মিরর দিল, এখান থেকে একটা লাইট মারলো, টর্চ লাইট টাইপের পাওয়ারফুল লাইট, যে লাইটটা এখানে যাবে, এখানে একটা মিরর রাখছে, এখানে যাবে বাধা হবে ব্যাক আসবে, আর একটা লাইট এদিকে যাবে বাধা হবে ব্যাক। তো তারা টাইম দেখলো, এখানে যাইতে t1 টাইম লাগছে, আসতে t1 টাইম লাগছে, সেম। এদিকে দেখলো এদিকে একটু ভিন্ন হওয়ার কথা, ঠিক আছে, বাট দেখলো এদিকেও যে টাইম লাগতেছে আসতে সেম টাইম লাগছে। তো ইথার বলে যদি কিছু থাকতো সেম টাইমে যাওয়া সম্ভব হতো ঘরে বসে। এবং তাদের মেশিন ব্যাগে কি কি লাগছে, কত কোটি টাকা লাগছে। আমাদের দেশে দেখবা ঘাস চাষ শিখতে বিদেশে যাচ্ছেন 3 মন্ত্রী, খরচ 12,000 কোটি টাকা। তারপরে দেখবা সাঁতার শিখতে, হ্যাঁ, বা সাঁতার প্রকল্পে বাইরে যাচ্ছে 3 সচিব, খরচ 10,000 কোটি টাকা। এই হচ্ছে আমাদের উন্নয়নের অবস্থা। মাইক্রোসফট আর মনির কনসেপ্টটা বুঝতে পারছো? ওদের সায়েন্সটা আসলে এই কারণে অনেক আগায়, যথেষ্ট আগায়। ওরা তুমি দেখো পারমাণবিকে কত আগে ওরা আবিষ্কার করছে, আর আমরা এখন পর্যন্ত পারমাণবিক তো দূরের কথা কিছুই করতে হয়। সিরাজউদ্দৌলা কিন্তু যুদ্ধ করছে, পলাশির যুদ্ধ এটা নিয়ে করে আছে। আমেরিকা তোমাকে যুদ্ধ করতে, আমেরিকার সাথে ওরা পারমাণবিক মারবে, তুমি চিন্তা করবা মির জাফর এটা করছিল, সো আমাদেরকে এটা করা যাবে না, আমাদেরকে তলোয়ার নিয়ে এটা পারমাণবিকের সাথে পারবা তলোয়ার নিয়ে। প্রযুক্তি কোথায় আগে গেছে, আর আমরা কোথায়?
তারা মুভি করতেছে কোন লেভেলে, তাদের মুভি দেখা তোমার মানে বুঝতে 5 দিন লাগবে। কনসেপ্ট এক মুভি একবার দেখে বুঝতে পারবে না, এত ডিপ কনসেপ্ট। টাইম ডাইলেশন, এটা সেটা এগুলো অ্যাপ্লাই। আমাদের মুভি দেখার আগে বুঝতে দেবে।